আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। যে কোনো মুহূর্তে গাজার তীব্র আকারে গণহত্যা শুরুর বার্তা দিলেন নেতানিয়াহু। গাজায় মৃত্যু সংখ্যা বাড়ছে, ধ্বংসস্তূপ থেকে আরও 10 লাশ উদ্ধার। মুসলিম গণহত্যা, ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী। রাশিয়া তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো মুহূর্তে গাজায় তীব্র আকারে গণহত্যা শুরুর বার্তা দিলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী ও পৃথিবীর কুখ্যাত খুনি বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার 23 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনা কর্মকর্তাদের অনুষ্ঠানে তিনি একথা জানান। পৃথিবীর কুখ্যাত এই খুনি বলেন, যে কোনো মুহূর্তে গাজার উপত্যকায় তীব্র হামলা শুরু করতে পারি আমরা। ইসরায়েল এর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এছাড়াও বলেন, আলোচনার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো মাধ্যমে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করে ছাড়বো আমরা। গাজা ইতিমধ্যে হামাসের অধিকাংশ সংগঠিত দলকে যে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এর আগে শনিবার 22 ফেব্রুয়ারি চুক্তি নিয়ম অনুযায়ী ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার পর 362 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করে অবৈধ রাষ্ট্রটি। মুসলিমের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দেশটির দক্ষিণাঞ্চলে 2 দশক আগে সেনাবাহিনীর ট্রাকে শ্বাসরোধে বহু মুসলিম বিক্ষোভকারীর মৃত্যু হয়। সেই ঘটনার জন্যই ক্ষমা চাইলেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানানো গেছে, ত্বক বাই গণহত্যা নামে পরিচিত সেই ঘটনার জন্য সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবারই সর্বপ্রথম জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করলেন বলে মনে করা হচ্ছে। সেই ঘটনায় 7 সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেওয়ার প্রায় 4 মাস পরে এই ক্ষমা প্রার্থনা সামনে এলো। ভয়ঙ্কর এই গণহত্যা থাইল্যান্ডের মুসলিম সংখ্যা গরিষ্ঠ দক্ষিণতম প্রদেশে রাষ্ট্রীয় দায় মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশ থেকে সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে বেশ আলাদা এই অঞ্চলের জন্য বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলছে। গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। তিনি বলেন, তিনি এমন যে কোনো কাজের জন্য ক্ষমা চান যা মানুষকে অস্বস্তি বোধ করতে পারে। ডিপ সাউথ নামে পরিচিত থাইল্যান্ডের এই এলাকায় গত 19 বছরের মধ্যে প্রথম সফরের সময় গণহত্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন স্থানীয় মানুষের দিকে খেয়াল রাখাই ছিল আমার দৃঢ় উদ্দেশ্য। তিনি আরো বলেন, যদি আমার দ্বারা অবরুদ্ধ গাজার ধ্বংসস্তূপ থেকে আরো 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে, ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতদের সংখ্যা 48,339 জনে পৌঁছেছে। রবিবার 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধার কর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 10 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 38,339 জনে পৌঁছেছে বলে রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরো 10 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন তারা। রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও ওই হামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ। মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগে এক রাতে ইউক্রেনে ২৫০ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এই ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে ২০০ রাতেই ২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছর এ দিনে তৃতীয়বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসনেফটে হামলার ঘটনা ঘটল। এবার জানিয়ে দিব দেশের সংবাদ। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। রোববার ২৩শে ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস সরকারি ছুটি ব্যতীত হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ গত ২১ অক্টোবর পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, এ ছিল আজকের সংবাদ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।